প্রিয় বন্ধুরা, এলটিভি ফ্যামিলির 11তম টেক নিউজ নিয়ে চলে এসেছি আমি অতনু। প্রত্যেকবারের মতন এবার টেক নিউজও কিন্তু গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং খবরে পরিপূর্ণ। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে শুরু করবেন এবং শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটাকে উপভোগ করবেন। শুরুতেই রয়েছে OnePlus-এর গল্প। OnePlus Nord 2T এই ফোনটা জুলাই মাসের 1 তারিখে ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে এবং এই ফোনটাকে OnePlus বলছে Nord 2 এর সাকসেসর হিসেবে তারা নিয়ে আসছে। কিন্তু একদমই আপনারা ভাববেন না, আমিও ভাবছি না, এটা একদমই সাকসেসর নয়। কেননা Nord 2 এর মধ্যে তারা যা স্পেসিফিকেশন দিয়েছিল সেম টু সেম এখানে একই স্পেসিফিকেশন পাচ্ছি, জাস্ট এখানে 2% চেঞ্জ হয়েছে। প্রসেসর সেকশনে আমরা মিডিয়াটেক ডায়মন্ডসিটি 1300 প্রসেসরটা পাচ্ছি, Nord 2 এ পেয়েছিলাম 1200 প্রসেসর এবং 1200-1300-র মধ্যে অ্যাকচুয়ালি কোনো পার্থক্যই নেই। এখানে জাস্ট জিপিইউ সেকশনে এখানে যে ইঞ্জিনটাকে ইউজ করা হয়েছে সেটা একটু ইমপ্রুভ, তার মানে এখানে গেমিংয়ের সময় আপনারা একটুখানি বেশি এনহ্যান্সমেন্ট পাবেন, কিন্তু সিপিইউ পারফরমেন্স সেম টু সেম একই পাবেন। এখানে Nord 2 এর দরকার কি ছিল লঞ্চ আমি জানি না, এখানে Nord 3টাকে লঞ্চ করলে বেটার হতো। আমি জানি না এই ফোনটা কারা কিনবে, কিন্তু এই ফোনটার প্রাইস 30,000 টাকার মধ্যে থাকবে এবং বাংলাদেশে আপনারা 2 সপ্তাহের মধ্যে আনঅফিসিয়ালি 35 থেকে 36,000 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে আনঅফিসিয়ালি বেস ভেরিয়েন্টটাকে কিনতে পারবেন। স্যামসাংয়ের অবস্থা খুবই খারাপ, কেননা স্যামসাং গ্লোবালের পরিসংখ্যান যা বলছে এখানে 50 মিলিয়ন ইউনিট তারা এখনও বিক্রি করতে পারেনি, সেগুলো আনসোল্ড অবস্থায় পড়ে রয়েছে। শুধুমাত্র এখানে স্মার্টফোন নয়, টিভি থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক্স আইটেম অনেক কিছু তাদের বিক্রি হয়নি। এবং যদি স্মার্টফোনের কথা বলি, 50 মিলিয়ন ইউনিট মানে ভাবা যায় এত ইউনিট গ্লোবালি আনসোল্ড অবস্থায় পড়ে রয়েছে। এর জন্য স্যামসাং যা পদক্ষেপ নিয়েছে সেটা হচ্ছে তারা 35% প্রোডাকশন এখানে কাট করেছে। তার মানে এখানে স্মার্টফোনের বিক্রি কিন্তু অনেকটাই কমেছে, এটাই কিন্তু বোঝা যাচ্ছে, ভালো মতন বোঝা যাচ্ছে যে গ্লোবালে স্মার্টফোনের বিক্রি অনেকটা কমেছে। ইন্ডিয়াতে এখনও তার প্রভাবটা এখনও পড়েনি, বাংলাদেশেও অতটা প্রভাব পড়েনি, কিন্তু ভবিষ্যতে এর একটা ছোট হলেও প্রভাব আমাদের দুই দেশেই পড়বে। এবার একটু প্রসেসরের কথায় আসা যাক। কোয়ালকম সামিটের যে ইভেন্টটা হয় সেটা বছরের শেষের দিকে হয়, সেটা ফাইনালি এই মুহূর্তেই তারা প্রকাশ করে দিয়েছে। নভেম্বর মাসের 14 থেকে 17 তারিখ এই কয়েকটা দিন এই ইভেন্টটা হবে এবং এই ইভেন্টের মধ্যেই স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 এই ফ্ল্যাগশিপ গ্রেডের এই প্রসেসরটাকে তারা অ্যানাউন্সমেন্ট করবে। এখন দেখার বিষয় এই ইভেন্টে যে প্রসেসরটাকে তারা অ্যানাউন্স করবে তার মধ্যে কি স্পেসিফিকেশন দিচ্ছে, আর তার পরিপ্রেক্ষিতে মিডিয়াটেক ডায়মন্ডসিটির যে 9000 সিরিজে যে প্রসেসরগুলো আসছে সেই প্রসেসর কোনটা আসছে, কোনটা বার করছে মিডিয়াটেক, এটাই কিন্তু দেখার বিষয়। iQOO 10 এর ফার্স্ট লুক এখানে লিক হয়ে গেছে এবং এই ফোনটার যে লুকটাকে প্রকাশ করা হয়েছে এটা কিন্তু অফিসিয়ালি নয়, কিন্তু 100% না হলেও 95 থেকে 96% এই রকমই কিন্তু এই ফোনটা দেখতে হতে পারে। এবং iQOO 10 Proর যে ভ্যারিয়েন্টটা আসবে তার মধ্যে 200 ওয়াটের ফাস্ট চার্জার কিন্তু আমরা পেতে চলেছি। তার মানে এখানে ডে বাই ডে চার্জিং স্পিড কিন্তু অনেকটাই ইনক্রিজ হয়ে যাচ্ছে, 200 ওয়াট পর্যন্ত চলে যাচ্ছে, মানে ভেবে দেখার বিষয়। আপনারা কোন চার্জার ইউজ করছেন, তার ওয়াটেজ কত, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন। রিয়েলমির C25s এই ফোনটা অনেকেই ইন্ডিয়া থেকে এবং বাংলাদেশ থেকে ব্যবহার করছেন। এই ফোনটার মধ্যে লেটেস্ট একটা আপডেট এসছে, রিয়েলমি UI 3.0 অ্যান্ড্রয়েড 12 এর আপডেট, এবং এই আপডেটটা করার পর অনেকের ফোন আমি কমেন্টে পাচ্ছি যে স্লো হয়ে গেছে, এখানে ফোন ল্যাগ করছে, ফোনে অনেক প্রবলেম পাচ্ছি এই আপডেট করার পর। তো বন্ধুরা, আপনাদের একটা আমি সাজেশন দেবো, যারা আপডেট এখনও করেননি আপডেট এই মুহূর্তে করবেন না, কেননা নতুন একটা UI এর আপডেট এসছে, UI এর আপডেট দিলে ফোন স্লো হয়ে যাবে, এটাই স্বাভাবিক। পরবর্তী সময় আরও 3 থেকে 4টে আপডেট আসার পর এখানে একটু স্টেবল হতে পারে। হ্যাঁ, তো বন্ধুরা, যারা করেননি তারা এই মুহূর্তে আপডেট করবেন না, আর যারা করেছেন তারা একবার ফোনটাকে রিসেট করে নিতে পারেন। রিসেট করলে হয়তো আপনাদের কিছু প্রবলেম সলভ হয়ে যেতে পারে। আর যদি মনে করেন প্রিভিয়াস এখানে ভার্সনে আমরা চলে যাব, এখানে রিয়েলমি 2.0 আমরা চলে যাব, তাহলে সার্ভিস সেন্টারে ভিজিট করুন এবং সেখানে গিয়ে রিকোয়েস্ট করুন যে আমাদের আগের ভার্সনে নিয়ে যাওয়া দরকার। ওরা কিন্তু এখানে আগের ভার্সনে আপনার ফোনটাকে নিয়ে যাবে। কিন্তু যদি নিজের থেকে পারেন, যদি পারেন তো করতে পারেন, আর যদি না পারেন তাহলে নিজের থেকে ট্রাই করবেন না, তাহলে কিন্তু আপনার ফোনটা ডেড হয়ে যেতে পারে। এবার একটু ডেটা সংক্রান্ত ব্যাপারে কথা বলা যাক। 4Gর একটা স্ট্যাটিস্টিক্স এখানে রিলিজ করা হয়েছে ইন্ডিয়াতে, যে 2017 সালে আমরা অন অ্যাভারেজ 4G ডেটা ইউজ করতাম মাত্র 2.5 GB। 2022 সালে এটা চলে গেছে অন অ্যাভারেজ পার মান্থ 15 জিবির থেকে একটু ওপরে, আর 2027 সালে এটা ধরা হচ্ছে 40 জিবির কাছাকাছি পৌঁছে যাবে। এর মধ্যেই 5G লঞ্চ হয়ে যাচ্ছে, তার মানে অনেকে এখানে 4G ইউজ করবে, অনেকে 5G ইউজ করবে, মানে অনেকে অনেক ইন্টারনেট ইউজ করবে। আমি বাংলাদেশের পরিসংখ্যান বলছি না, আমি ইন্ডিয়ান পরিসংখ্যানটা বলছি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবেন সারা মাসে আপনারা মোর অর লেস কতটা ইন্টারনেট ইউজ করেন, কত জিবি ইন্টারনেট ব্যবহার করেন, অবশ্যই কমেন্ট
কমেন্ট সেকশনে কমেন্ট। এবার একটু ইউনিক কথা, একটু মহাকাশ নিয়ে কথা। বন্ধুরা, ভারতবর্ষে এমন অনেক গ্রাম রয়েছে, ভারতবর্ষে অনেক এমন জায়গা রয়েছে যেখানে এখনও ইলেকট্রিসিটি গিয়ে পৌঁছায়নি। বাংলাদেশও আশা করি আছে, কিন্তু এই মুহূর্তে এমন একটা পরিসংখ্যান শোনা যাচ্ছে যে নাসা এখানে ইউএস গভর্নমেন্টের সঙ্গে এমন একটা প্রজেক্টের মধ্যে কাজ করছে যেখানে তারা চাঁদে ইলেকট্রিসিটি পৌঁছে দেবে। মানে ভাবা যায়। আর সেই ইলেকট্রিসিটি তারা যে পৌঁছে দেবে সেখানে 30টা যদি ঘর থাকে, মানে 30টা যদি ফ্যামিলি থাকে, তাহলে 10 বছর পর্যন্ত তারা বিদ্যুৎ সরবরাহ করে যাবে। 10 বছর পর্যন্ত পেতে পারি, কিন্তু মানুষ তো নেই, তাহলে কাকে সরবরাহ করবে? এখানে মঙ্গলের যখন অভিযানটা হবে বা অন্য গ্রহতে যখন মানুষেরা অভিযান করবে একের পর এক, তখন ওইটাকে কিন্তু পাওয়ার স্টেশন হিসাবে ইউজ করবে। হ্যাঁ, এটাই বেনিফিট যে ওখান থেকে ফুয়েল সংগ্রহ করে এখানে অন্য গ্রহে অন্য জায়গায় আমরা পাড়ি করতে পারবো। এটা একটা দারুণ পদক্ষেপ। শুধুমাত্র এখানে নাসা করছে সেটা নয়, তার পেছনে কিন্তু এখানে রাশিয়াও রয়েছে, চায়নাও রয়েছে। মানে একের পর এক ডেভেলপমেন্ট হচ্ছে। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের পৃথিবীতে অনেক জায়গায় ইলেকট্রিসিটি পৌঁছায়নি, সেখানে পৌঁছে দেওয়া কিন্তু আগে দরকার। বন্ধুরা, আপনাদের একটু আগে বললাম 200 ওয়াটের চার্জার দিয়ে iQ10 Pro এই ফোনটা আসছে। এবার হচ্ছে 240 ওয়াটের চার্জার। হ্যাঁ, এই বছরের শেষে আপনারা ডেফিনেটলি দেখতে পাবেন ওপো নিয়ে এসছে 240 ওয়াটের ফাস্ট চার্জার। এই চার্জারটাকে তারা MWCর ইভেন্টে, মানে এই বছরের MWCর ইভেন্টে তারা এখানে শোকেস করেছিল, এবং এই চার্জার দিয়ে হয়তো তারা ফাইনালি কোনো ফোন এই বছরের এন্ডের দিকেই লঞ্চ করবে। আপনারা যদি একটু ভাবেন, এই চার্জার দিয়ে 4500 mAh এর ব্যাটারির ফোন মাত্র 9 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। মানে 9 মিনিট সময় লাগবে একটা ফোনকে ফুল চার্জ করতে, ভাবা যাচ্ছে? তো আপনারা কি পছন্দ করেন ফাস্ট চার্জার, বা আপনারা কত ওয়াটের চার্জার আপনারা ইউজ করছেন? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজকে এই কটাই গুরুত্বপূর্ণ খবর ছিল, আপনাদের দিয়ে দিলাম। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন।